জাগ্রত হও, তুমি আবার জাগ্রত হও। নমস্কার, আমরা রহস্য ত্রিবেণী রহস্যের আলো আঁধারিতে আপনাদের সকলকে আমরা স্বাগত জানাই। আজ আপনারা শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের ভৌতিক সমগ্র থেকে খামেনের মমি। আজ গল্প পাঠে রয়েছি আমি শুভঙ্কর, আমার সাথে রয়েছেন শম্পা চক্রবর্তী এবং দীপঙ্কর দেবনাথ। শব্দগ্রহণ, ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীত দীপঙ্কর। সমগ্র পরিচালনায় আমি শুভঙ্কর। এখনও যদি রহস্য ত্রিবেণীকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে সত্তর করে দিন আরও নতুন নতুন গল্প শোনার জন্য। শুনতে থাকুন হেমেন্দ্র কুমার রায়ের সৃষ্টি খামেনের মমি। ইউরোপ বেরিয়ে ফিরছি। ফেরবার মুখে একবার জাহাজ থেকে নেমে নীল নদের দেশ অর্থাৎ মিশর দেশকে দেখতে গেলাম। আর যাই বলেন, প্রাচীন মিশর আর নেই। যে মিশরের অতীত কীর্তি, বিপুল সভ্যতা, বিচিত্র শিল্প গৌরব, দিগ্বিজয়ী রাজগণ ও পরাক্রমশালী পুরোহিতবৃন্দ সমস্ত জগতের বিস্ময় ও শ্রদ্ধা আকর্ষণ করে, তাকে আজ কেবল ইতিহাসের পৃষ্ঠাতেই খুঁজে পাওয়া যায়। তার পিরামিড ও দেবপূজার মন্দির আজও অক্ষয় আছে বটে, এবং তা মরুভূমির প্রান্তেই দাঁড়িয়ে আছে। চিত্রে ও ভাস্কর্যে তার সন্তানদের আজও দেখা যায়। সেদিনকার নীলনদ কিন্তু আজও সেই একই সঙ্গীত গেয়ে সমুদ্রের সন্ধানে ছুটে চলে। কিন্তু প্রাচীন মিশরীদের একজনও বংশধর পৃথিবীর বুকে আজ বর্তমান নেই। একটা অত বড় জীবন্ত জাতি কেমন করে এমন নিঃশেষে বিলুপ্ত হয়ে গেল ভাবলে রহস্য বলে মনে হয়। আজ যাদের মিশরী বলে ডাকা হয় তারা হচ্ছে এক সম্পূর্ণ নতুন এবং আধুনিক জাতি। এই নতুন জাতির দেশে গিয়ে সেই মৃত পুরাতন জাতির অনেক শিল্পকীর্তি আর গৌরবের নিদর্শন দেখলাম। মনটা কেমন উদাস হয়ে গেল জানেন। কার্নাকের মন্দিরের সামনে বসে বসে খানিকক্ষণ পুরাতন মিশরকে ভাবতে চেষ্টা করছি। হঠাৎ একজন বৃদ্ধ বেদুইন আমার সামনে এসে দাঁড়ালো। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে লক্ষ্য করলে, তারপর আমার আরো কাছে সরে এসে চুপি চুপি বললে, হুজুর, মমি কিনবেন? খুব ভালো মমি আছে। বলে রাখা ভালো, সেকালকার নানান জিনিস কেনা ছিল আমার এক মস্ত বাতিক। মমি কাকে বলে সকলেই জানেন বোধহয়, তবুও বলে রাখি। প্রাচীন মিশরীরা বিশ্বাস করত মানুষের প্রাণ বেরিয়ে গেল সে মরে না। শেষ বিচারের দিন দেবতার কাছে গিয়ে প্রত্যেক মৃত ব্যক্তিকে জবাবদিহি করতে হয়। ওসিরিস হচ্ছেন শেষ বিচারকর্তা এবং অমর জীবনের দেবতা। প্রাচীন মিশরীরা মানুষের মৃতদেহগুলোকে রাসায়নিক ঔষধের প্রভাবে নষ্ট হতেই দিত না। কবরের ভিতরে সেই অক্ষয় দেহগুলোকে তারা রেখে দিত চূড়ান্ত বিচারের দিন ওসিরিসের সামনে নিয়ে যাওয়ার জন্য, কারণ তারা আবার জীবন্ত হয়ে সেই দিন নিজেদের কাহিনী বলবে। এইরকম রাসায়নিক ঔষধের প্রভাবে সুরক্ষিত মৃতদেহেরই নাম মমি। পুরাতন সমাধি খুঁড়ে এমনই অসংখ্য মমি পাওয়া গেছে। পৃথিবীর সব দেশেই জাদুঘরে আর ওই খেয়ালি লোকের বাড়িতে খুঁজলে এরকম মমি আজও দেখতে পাওয়া যাবে। কলকাতার জাদুঘরেও এমনই একটা মমি আছে, যদিও সেটি আজ আর আস্ত নেই। বলা বাহুল্য, অনেকদিন থেকে আমারও একটা মমি কিনবার শখ ছিল। যথেষ্ট দর কষাকষির পর বেদুইন বুড়োর কাছ থেকে যে মমিটা আমি কিনলাম তার ভিতরে
কিছু নতুনত্ব ছিল। এটা হচ্ছে একটা অত্যন্ত বামুনের মমি। বামুন মানে ওই যারা খড় বাঁকায়, বেশি না, মাথায় 2.5 ফুটের বেশি হবে না। 4000 বছর আগে এই বামন অবতারটি প্রাচীন মিশরের কৌতুকপূর্ণ দৃষ্টি আকর্ষণ করত। এরকম সুরক্ষিত মমি বড় একটা চোখে পড়ে না, জানেন। দেখলেই মনে হয় প্রাণ পেলে আজও যেন এ হেসে খেলে চলে ফিরে বেড়াতে পারে। শেষমেশ এই বামনের মমি নিয়ে সানন্দে ভারতগামী জাহাজে গিয়ে উঠলাম। লোকে কি বলে জানেন? লোকে বলে আমার বাড়িটি নাকি একটা ছোটখাটো মিউজিয়াম। অতীতের আর বর্তমানে নানা দেশের নানান অদ্ভুত জিনিস দিয়ে আমার বৈঠকখানা সাজানো। তারই মাঝখানে একটা গ্লাস কেসের ভিতরে আমি সেই বামনের মমিটিকে দাঁড় করিয়ে রাখলাম। মা তো রেগেই অস্থির। অত্যন্ত ভয় পেয়ে তিনি বলতে লাগলেন, ছি 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 ছি, গেরস্তের বাড়িতে কোন দেশের কোন জাতের একটা শুকনো মরা এনে রাখা, উহ, সংসারের অমঙ্গল হবে যে রে। অবশ্য অনেক বন্ধুও বিদ্রোহ প্রকাশ করল, জানেন। কোনো কোনো বেশি ভীতু বন্ধু সন্ধ্যার পর আর আমার বৈঠকখানায় ঢুকতে রাজি হতেন না। আমি কিন্তু সমান অটল। সকলকে বোঝাতে লাগলাম, আরে কোনো ভয় নেই, মরা গরু ঘাস খায় না। 4000 বছর আগে যে মরেছে, এই 20 শতাব্দীতে আর সে কাউকে ভয় দেখাতে পারবে? হ্যাঁ। কিন্তু মাসখানেক পর থেকে একটা নতুন ব্যাপার লক্ষ্য করলাম। যখন মমিটা কিনেছিলাম তখনই বামন মূর্তির 2 চোখ বন্ধ ছিল, কিন্তু আজকাল দেখছি এর চোখ দুটো ধীরে ধীরে খুলে আসছে। মাস 2 পরে সেই বামন সম্পূর্ণরূপে চোখ মেলে তাকালো, যদিও সে চোখে পলক পড়ে না এবং তাতে জীবনের কোনো লক্ষণই নেই। তবু এমন অস্বাভাবিক ব্যাপার দেখে আমারও মনটা কেমন খুঁতখুত করতে লাগলো। কিন্তু আমার এক ডাক্তার বন্ধু শেষটায় আমায় বুঝিয়ে দিল, জলবায়ুর পরিবর্তনের জন্যই এমন ব্যাপারটা ঘটেছে। জলবায়ুর পরিবর্তনে দরজা জানলার কাঠ যেমন ফাঁকা হয়ে যায়, এও তেমনই আর কি। ডাক্তার বন্ধুর কথা শুনে আমার মনের খটকাটা গেল বটে, কিন্তু 3 কয়েক পরে এমন এক আশ্চর্য ঘটনা ঘটল। অনেক রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। বিছানায় শুয়ে শুয়ে শুনলাম বাইরের ঘর থেকে কিসের শব্দ আসছে, যেন কেউ কোনো আলমারির কাঁচের উপরে ঘন ঘন আঘাত করছে। কি ব্যাপার? বৈঠকখানায় চোর টোর ঢুকলো নাকি? ধর্মড়িয়ে বিছানার উপর উঠে বসলাম। সঙ্গে সঙ্গে রাত্রির স্তব্ধতা ভেঙে আরো জোরে একটা শব্দ হলো, যেন এক রাশ কাঁচ ভেঙে পড়ল কোথাও। আমি আর স্থির থাকতে পারলাম না। চোর ধরবার জন্য দ্রুত পদে বাইরের ঘরে গিয়ে হাজির হলাম। তাড়াতাড়ি আলো জেলে কিন্তু চোর টোর কিছুই দেখতে পেলাম না। কেবল গ্লাস কেসটা ভেঙে রয়েছে এবং বামনের মমিটা ঘরের মেঝের উপরে উপর হয়ে পড়ে রয়েছে। অবাক হয়ে খেলাম বটে, তবু মনকে এই বলে প্রবোধ দিলাম যে হয়তো কোনো গতিকে মমিটা টলে কাঁচের উপর এসে পড়াতে গ্লাস কেসটা ভেঙে এই ব্যাপার ঘটেছে। পরদিন গ্লাস কেসটা মেরামত করিয়ে মমিটাকে তার ভেতরে আবার রেখে দিলাম। কাউকে ব্যাপারটা জানানোর দরকার মনে করলাম না, কারণ যদি বলি 1000 বছরের পুরনো মমি আবার গ্লাস কেস ভেঙে পালাবার চেষ্টা করছে, তাহলে লোকে আমাকে পাগলের ওষুধ খেতে বলবে। কারণ
সত্যি সত্যি তা হয়তো অসম্ভব। শরীরটা সেদিন একদম ভালো ছিল না। সন্ধ্যার সময়ে রাত্রের আহারাদি সেরে নিয়ে বৈঠকখানার সোফায় বসে বিশ্রাম করছি। হঠাৎ দাঁড়োয়ান এসে জানালো একজন বিদেশি লোক আমার সঙ্গে দেখা করতে চাইছে। আগন্তুকের একখানা কার্ড সে আমায় দিল। তাতে লেখা রয়েছে এমিন পাশা, কায়রো। বড় বিস্মিত হলাম। ইজিপ্টের রাজধানী কায়রো, সেখানকার কাউকে তো আমি চিনি না। তবে কে এমিন পাশা? আমার কাছে তার কি দরকার? যাই হোক, দারোয়ানকে বললাম তাকে ভিতরে পাঠিয়ে দিতে। মিনিট খানেক পরে যে মূর্তি ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো তাকে দেখবার কল্পনা পর্যন্ত আমি করিনি। মাথায় সে প্রায় 6.5 ফুট উঁচু, তার উপরে একটা ফেস টুপি থাকার দরুন তাকে আরো বেশি লম্বা দেখাচ্ছিল। চওড়ায় তার দেহ রীতিমতো শীর্ণ। একটা কমফর্টার দিয়ে প্রায় তার সারা মুখ ও গলা ঢাকা। তার ভিতর থেকে দেখা যাচ্ছে কেবল চশমা পরা দুটো তীক্ষ্ণ চোখ এবং নাক ও গলার সামান্য অংশ মাত্র। পরনে হাঁটু পর্যন্ত ঝোলানো একটা কোট আর ইজার। আগন্তুককে দেখেই মনের ভিতর কেমন একটা অজানা অদ্ভুত ভাব জেগে উঠল। অত্যন্ত ভরাট গলায় আগন্তুক ইংরেজিতে জিজ্ঞাসা করলেন, আপনি কি মিস্টার সেন? আগন্তুকের চোখের দৃষ্টি এত প্রখর যে সেদিকে তাকানো যায় না। চোখ নামিয়ে আমি বললাম, বসতে আজ্ঞা হোক মিস্টার এমিন পাশা, আপনার জন্য আমি কি করতে পারি? এমিন পাশা আমার সামনের একখানা চেয়ারে বসে পড়লেন। তারপর ধীরে ধীরে বললেন, মিস্টার সেন, সুদূর কায়রো থেকে আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। বাবা, তা আমার এতটা সম্মানের কারণ? এমিন পাশা সামনের টেবিলের উপর ঝুঁকে পড়ে বললেন, খামেনের মমি আপনার কাছেই আছে, তাই না? কি বললেন? খামেন? খামেন আবার কি? খামেন ছিল 4000 বছর আগে মিশরের এক বামুন পুরোহিত। মাস কয়েক আগে খামেনের সমাধি থেকে তার মমিটা একজন বেদুইন চুরি করেছে। ওসিরিসের অভিশাপে সেই হতভাগ্য বেদুইন আজ আর বেঁচে নেই। কিন্তু খবর পেলাম খামেনের মমিটা আপনার কাছেই আছে। কিন্তু সেই মমিটা আমি টাকা দিয়ে কিনেছি মিস্টার এমিন পাশা। সঙ্গে সঙ্গে পকেট থেকে একতাড়া নোট বের করে বললেন, কত টাকা পেলে আপনি খামেনের মমি আবার ফিরিয়ে দিতে পারেন? কত টাকা? আমি একটু বিরক্তই হয়েছিলাম। বললাম, দেখুন, মমিটা বেচবো বলে আমি কিনিনি, কিন্তু তাই টাকার লোভ আমাকে দেখাবেন না। এমিন পাশা কিন্তু তার 2 কনুই টেবিলের উপর স্থাপন করে হাত দুখানা কপালের উপর এমনভাবে রাখলেন যে তার চোখ দুটো আমার চোখের আড়াল হয়ে গেল। সেই অবস্থায় তিনি বললেন, মিস্টার সেন, খামেনের মমির উপরে আপনার কোনোই দাবি নেই। টাকা দিয়ে কিনেও যদি ওর উপরে আমার দাবি না থাকে, তবে দাবি আছে কার? হ্যাঁ, ও মমির উপরে কোনো মানুষেরই দাবি নেই মিস্টার সেন। মমি টাকা দিয়ে কিনবার জিনিস নয়। ওসিরিস তাকে গ্রহণ করেছেন। ওসিরিস? হ্যাঁ, আরে সে তো সেই সেকেলে রূপকথার দেবতা। এমিন পাশার সারা দেহের ওপর দিয়ে যেন একটা কম্পনের বিদ্যুৎ খেলে গেল।
হঠাৎ চেয়ারের উপর সিধে হয়ে বসে কঠিন কর্কশ স্বরে তিনি বললেন, না, ওসিরিস কোনো রূপকথার দেবতা নন। আজকের এই দুদিনের সভ্যতা আধুনিক মানুষকে অন্ধ আর ভ্রান্ত করে তুলেছে, তাই তারা এমন কথা বলতে সাহস করে। ওসিরিস হচ্ছেন সর্বশক্তিমান, অমর জীবনদাতা। প্রাণ গেলেও মানুষের আত্মা বর্তমান থাকে মিস্টার সেন। প্রত্যেক মানুষের আত্মার দেহ ওসিরিস গ্রহণ করেন। শেষ বিচারের দিন পর্যন্ত সেই দেহ তারই তত্ত্বাবধানে থাকে। ভূত ভবিষ্যৎ বর্তমানে তিনি ছাড়া আর কারোরই অধিকার নেই সেই মানুষের মৃতদেহের ওপর। বেশ বেশ বেশ, তাহলে ওসিরিস নিজে এসে যেদিন দাবি করবেন সেই দিন না হয় আমি খামেনের মমিতাকে ফিরিয়ে দেব। এমিন পাশা আচম্বিতে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, নির্বোধ মানুষ, তাই নাকি? তবে দেখো। বলেই তিনি এক টানে তার মুখের কমফর্টার আর মাথার টুপিটা খুলে ফেললেন এবং চশমাখানা টেনে একদিকে ছুঁড়ে ফেলে দিলেন। তারপর আমার স্তম্ভিত দৃষ্টি এক অভাবিত অসম্ভব দৃশ্য দেখল। এমিন পাশার কাঁধের উপর যে মুখখানা জেগে রয়েছে তা কোনো জ্যান্ত মানুষের মুখের মতো নয়, কোনো জ্যান্ত মানুষের হতে পারে না। সে হচ্ছে হাজার হাজার বছরের পুরনো অত্যন্ত বিশুষ্ক এক নরদেহ, অর্থাৎ ভীষণ এক মমির দেহ। মাথার উপর থেকে বিশীর্ণ মুখের দুপাশে তৈলহীন পিঙ্গল কেশপাশ লটপট করে তুলছে এবং চিবুক থেকে তেমনই রুক্ষ শ্মশ্রুগুচ্ছ বুকের উপরে ঝুলে পড়েছে। এ মুখ আমি ইজিপ্টের জাদুঘরে দেখেছি। এ হচ্ছে স্বয়ং ওসিরিসের প্রস্তর মূর্তির মুখ। আমার মাথা ঘুরতে লাগলো, সারা দেহ অবশ হয়ে এলো যেন। ধীরে ধীরে আমার জ্ঞান বিলুপ্ত হয়ে গেল এবং সেই সময় আমি এক অদ্ভুত বিভৎস অমানুষিক কণ্ঠস্বর শুনতে পেলাম। জাগ্রত হও, তুমি আবার জাগ্রত হও। যখন আমার জ্ঞান হলো দেখলাম আমি সোফার উপরে শুয়ে রয়েছি এবং আমার মাথার কাছে বসে আমার মা আমার মুখে চোখে জলের ঝাপটা দিচ্ছে। সব কথা আমার মনে পড়ে গেল। তাড়াতাড়ি উঠে বসলাম। মা উদ্বিগ্ন স্বরে বললেন, হ্যাঁ রে বাবা, তোর কি হয়েছিল রে? আর এখানে এত গোলমালি বা হচ্ছিল কেন? ও মা, এ কি রে, এই গ্লাস কেসটাই বা ভাঙলো কি করে? আমি এক লাফে দাঁড়িয়ে উঠে দেখি গ্লাস কেসটা সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তার ভিতরে বামুনের সেই মমিটা আর নেই। তাড়াতাড়ি মাকে ফিরে বললাম, মা মা এখানে এসে আর কাউকে দেখতে পেয়েছ? মা কিছুই বলতে পারলেন না। চেঁচিয়ে দাঁড়োয়ালকে ডাকলাম। তার মুখে জানলাম ফটক দিয়ে কেউ বাইরে বেরিয়ে যায়নি। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও এমিন পাশাপাশি মমির কোনো পাত্তা পাওয়া গেল না। ঘরের মেঝে শুধু কুড়িয়ে পেলাম এমিন পাশার সেই টুপি, চশমা, কমফর্টার, জামা, ইজের আর একজোড়া জুতো। আমি কি অসুস্থ দেহে কোনো বিশ্রী স্বপ্ন দেখেছি, না কোনো চোর ছদ্মবেশে এসে আমাকে ভয় দেখিয়ে ঠকিয়ে মূল্যবান মমিটাকে চুরি করে নিয়ে গেল?
কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ফিরছি আরও নতুন গল্প নিয়ে শীঘ্রই। ততদিন ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন। শুভরাত্রি।